22 ফেব্রুয়ারি বুধবার খালেদ মদিনা চেয়ারস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপি সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক আশ্রয় মামলায় কানাডার আদালতের পর্যবেক্ষণ। ভোটে কারচুপি বন্ধে আসছে ডিজিটাল মেশিন, ব্যবহার হবে আঙুলের ছাপ ও স্মার্ট কার্ড। লিটন হত্যায় প্রশিক্ষণ দিয়েছেন কাদের খান, পরিকল্পনা ছিল জাপা প্রার্থীকে হত্যার। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে কানাডার ফেডারেল আদালত। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল হোসেন গাজীর রাজনৈতিক আশ্রয়ের এক মামলার রায়ে 25 জানুয়ারি আদালতে পর্যবেক্ষণ দেয়। 2015 সালে জুয়েল গাজীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয় জুডিশিয়াল আদালত। পরে তিনি রিভিউর আবেদন করেন। জুয়েল হোসেন গাজী আদালতকে জানান তিনি 1997 সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। কানাডার আদালতকে তিনি জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সন্ত্রাসী তৎপরতায় জড়িত বিএনপি। রিভিউর রায়ে আদালত জুয়েল গাজীর বক্তব্যকে সমর্থন করে পর্যবেক্ষণ দিলেও নাকচ হয় জুয়েলের রাজনৈতিক আশ্রয়ের আবেদন। তবে জুয়েলকে কানাডায় সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করছে কানাডার ফেডারেল আদালত। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত হোসেন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ডক্টর শাহাদাত হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল কোর্ট। এই বক্তব্যকে কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জুয়েলের যে নামটি এসেছে এখানে অনেক কিছুই আমরা দেখি যে হয়তোবা মূল সংগঠন ইনফর্ম থাকে না, অনেকেই তাদের রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য অনেকের কাছ থেকে কিছু সাইন নিয়ে তারা চলে যায় সেখানে তাদের রাজনৈতিক এই আশ্রয়ের জন্য। হয়তোবা সেখানে দেখা যাচ্ছে বিএনপির হয়তোবা কেউ জানে না এইসব ব্যাপারে। তারপরে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে কানাডাতে থাকার জন্য তাকে এখনো পর্যন্ত পারমিট করেছে তাকে। তো এর পরবর্তীতে কি হয় সেটা সংগঠন দেখবে। এর পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে অবশ্যই সেটা স্টেটমেন্ট আসবে। স্বেচ্ছাসেবক দলের নাম যেহেতু এখানে এসেছে, তো আলটিমেটলি স্বেচ্ছাসেবক দল একে যে রাজনৈতিক আশ্রয়দাতা হিসেবে সেখানে সাইনিং অথরিটিতে কার নাম রয়েছে সেগুলি দেখার পরে হয়তো সংগঠনের পক্ষ থেকে একটি সুন্দর স্টেটমেন্ট আমরা দেখব। ডক্টর শাহাদাত, আপনি নিশ্চয়ই জানেন যে জুয়েলের বক্তব্যই শুধু নয়, কানাডার আদালত যেসব বিষয় বিবেচনা করেছে সেসব বিষয়ের মধ্যে রয়েছে যে আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমে বিএনপি সম্পর্কে যেসব তথ্য পাওয়া যাচ্ছে যেগুলিকে কানাডার আদালত বলছেন পাবলিক ডকুমেন্ট, এবং অন্যান্য জায়গা থেকে হচ্ছে বিএনপির স্টেটমেন্ট বা বিএনপির অন্য বক্তব্যগুলিকেও তারা আসলে বিবেচনা নিচ্ছেন। বিবেচনা নিয়ে কানাডার আদালত একটি উপসংহারে আসছেন যে উপসংহারটি অনেকটা এরকম যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? জুয়েল হোসেন গাজীর বিষয়টি আমরা যদি আলাদা করে আসলে এখানে যেটা হয়েছে যে ইন্টারন্যাশনাল এরেনাতে এখন আমরা দেখি যে সামনে রাজনৈতিক একটা ভোটের খেলা তো আছেই, সামনে নির্বাচন আসছে, সব মিলিয়ে তারা এখন বিএনপিকে আন্তর্জাতিকভাবে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় এখন সেখানেও হয়তোবা ওই ধরনের লবিস্ট নিয়োগ করে এইসব কাজ চলছে। আমি আশা করছি যেটা, এবং আমি এটাও বলতে চাই যে আমাদের যে সংগঠন রয়েছে আন্তর্জাতিকভাবে, যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কানাডা রিলেটেড যারা রয়েছেন বিএনপির, অবশ্যই তাদের একটা স্টেটমেন্ট আসবে এবং এই ঘটনার সত্যতা কতটুকু এরা অবশ্যই তারা বলবে। তবে আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা জাতীয়তাবাদী দলের আপনি যেগুলিতে ধরেন সন্ত্রাসী দল হিসেবে জাতীয়তাবাদী দলকে চিহ্নিত করা যায়। আমরা এখনো বলছি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সামনে যে নির্বাচন হবে সেখানেও আমরা চাই যে সবার উপস্থিতিতে এবং গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে অন্তর্বর্তীকালীন একটি সরকারের নির্বাচনের মাধ্যমে। কিন্তু ডক্টর শাহাদাত, আপনি বলছিলেন যে এখানে মানে যেহেতু সামনে নির্বাচনের একটি ব্যাপার আছে, নির্বাচন নিয়ে অনেক কথা আছে, সেহেতু আন্তর্জাতিকভাবে বিভিন্ন লবিস্ট নিয়োগ করা হতে পারে। আপনি কানাডার আদালতের দেয়া সেই রায়টি আমার কাছে আছে, যেটির মধ্যে আসলে ফেডারেল কোর্টের যে প্রতীক উৎকীর্ণ এবং জাস্টিস ব্রাউন, মিস্টার জাস্টিস ব্রাউন এর রায়টি লিখছেন, সই করছেন। আপনি কি মনে করছেন যে সেই কানাডার আদালতকে হেনরি এস ব্রাউন জাজ তাকেও প্রভাবিত করা যায় বলে আপনি মনে করেন? আমি এটাই বলছি যে এই
আজকাল যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যেগুলো আমরা দেখছি, পদ্মা সেতুর ব্যাপারটা আমরা আমাদের চোখে এসেছে, জি, এখানেও কানাডার আদালতে এইসব জিনিস হচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে আমাদের যেটা মনে হচ্ছে আন্তর্জাতিকভাবে এগুলো এখন হচ্ছে। সেজন্য আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক রয়েছেন বিএনপির কানাডা রিলেটেড, অবশ্যই তার একটি সুচিন্তিত সুন্দর স্টেটমেন্ট আমরা দেখব এবং এর প্রেক্ষিতে বিএনপি যেটা করার অবশ্যই সেটা করবে। আমরা আসাদুজ্জামান আসাদ আছেন রাজশাহী থেকে আমাদের সঙ্গে। জনাব আসাদুজ্জামান আসাদ, আপনার কাছে কি মনে হয় না যে বিএনপিকে যে একটি আন্তর্জাতিক আদালতে সন্ত্রাসী সংগঠন হিসাবে উল্লেখ করা হলো, এর কারণ হচ্ছে আওয়ামী লীগের ক্রমাগত বিষেধাগার, বা আমি যদি বলি যে যতগুলি অন্যায় হয়েছে বাংলাদেশে সবগুলির জন্য বিএনপিকে দায়ী করা, সেটির একটি কারণ হতে পারে? জনাব আসাদুজ্জামান আসাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এটি তো সত্য কথা, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে অরাজনৈতিক কর্মকাণ্ডগুলো করেছে জামাতকে সাথে নিয়ে, সেখান থেকেই আমরা বারবার বলে এসেছি, বাংলাদেশের মানুষ বলেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িয়ে নিজেরাও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর থেকেই আমরা বারবার বলেছি, কিন্তু এটি আজকে প্রমাণিত হয়েছে না। কিন্তু জনাব আসাদুজ্জামান আসাদ, আপনি যদি রায়টি খেয়াল করেন, যে কারণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে বা কানাডীয় যে আইনের অধীনে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, পলিটিক্যাল ভায়োলেন্স, যেখানে রাস্তা বন্ধ করে মানুষকে যেতে বাধা দেওয়া হয় এবং মানুষের গাড়িতে বোমা মারা হয় এবং আরো অন্য বাধা দেওয়া হয়, সেই পলিটিক্যাল ভায়োলেন্সের দায় কি আওয়ামী লীগ আসলে এড়াতে পারে? একই ধরনের হরতাল, একই ধরনের রাজনৈতিক কর্মসূচি কি আওয়ামী লীগ দেয় না? যে কারণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হলো, সেই অভিযোগ থেকে আওয়ামী লীগ পার পেতে পারে কিনা? না না না, অবশ্যই পারে। এই কারণে পারে, আওয়ামী লীগ হরতাল করেছে, অবরোধ করেছে, এটি সত্য কথা, সেটি জনগণের দাবির ভিত্তিতে। আমরা বলেছি সারের দাম কমাতে হবে, আমরা বলেছি কৃষক হত্যা বন্ধ করতে হবে, আমরা বলেছি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। জি, আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা বলে আপনারা হরতাল দিয়েছেন প্রায় 200 দিনের মতো। আমরা করেছি, কিন্তু আমরা তো এই কাজ করিনি, বাসে ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করিনি। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার সময়ের দাবি ছিল। বিএনপি তো অভিযোগ করছে সেই সময় বাসে ট্রাকে আগুন দিয়েছেন আপনারা। করেছি। আসলে ধর্মের কল বাতাসে নড়ে একটি কথা, প্রবাদ বাক্য আছে, এটি আজকে বাংলাদেশে আরেকবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলো। এটি বাংলাদেশের আদালতের রায় নয়, এটি কানাডার আদালতের রায়। এখান থেকেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ বিএনপিকে ঘিরে যে কথাগুলো বলেছে, বিএনপির আন্দোলনের নামে যে জ্বালাও পোড়া নাশকতা, ঘরে বসে থেকে অবরোধের নামে মানুষ হত্যা, এগুলো আজকে কানাডার আদালত থেকে, এই রায় থেকেই প্রমাণিত হয়েছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আমি ডক্টর শাহাদাতের কাছে আবার আসতে চাই। ডক্টর শাহাদাত, আপনি নিশ্চয়ই জানেন, আপনি অবশ্য বলছেন যে স্বেচ্ছাসেবক দলের যে জুয়েল আছেন, জুয়েল গাজী, তিনি কিভাবে কি বলেছেন বা কি করেছেন সেটি নিশ্চয়ই আপনারা খতিয়ে দেখবেন। কিন্তু তিনি যে স্টেটমেন্ট আদালতে দিয়েছেন, যে আদালতে দিতে গিয়ে তিনি বলেছেন যে বিএনপি আসলে কত সহিংস রাজনৈতিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সহিংস রাজনৈতিক আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে এবং তারা অস্ত্র হিসাবে কখনো লাঠি, কখনো তরোয়াল, কখনো পিস্তল ব্যবহার করে, যেটি তাকে উদ্ধৃত করেছেন কানাডীয় কোর্ট। সেই ব্যাপারটা কি মিথ্যা? আমরা তো এরকম দেখেছি আসলে লাঠি ব্যবহার করতে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে, বম ব্যবহার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নাম্বার 1 হচ্ছে যে জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিল কিনা এবং সে হয়তো কার কাছ থেকে সাইনিং অথরিটি হিসেবে সেখানে সাইনিং নিয়ে এই কাগজটা সাবমিট করেছে রাজনৈতিক আশ্রয়ের জন্য, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। না ডক্টর শাহাদাত, তিনি একজন ডক্টর শাহাদাত, আমাদের মধ্যে একটা জিনিস বোঝা দরকার, তিনি ইন্ডিভিজুয়াল হিসেবে আবেদন করছেন, কারো কাছ থেকে সাইনিং অথরিটি পারমিশন স্লিপ তার কাছে নেওয়ার দরকার নাই। তিনি একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আবেদন করছেন এবং তিনি এটিও বলছেন যে বিএনপি, আমি তাকে উদ্ধৃত করছি, হি স্টেটেড দ্যাট BNP will try to kill him and hide his body. না, এটা আসলে এই জন্যই বলছি আমি যে উনি যেটা বলছেন যে উনি হয়তো বাট এখানে যেটা রাজনৈতিক আশ্রয়ের জন্য অবশ্যই বিএনপির যে একটা অথরিটি, সাইনিং যারা অথরিটি আছে তাদের সাইন অবশ্যই দরকার আছে
এখন আমি XYZ তো এটা বলতে পারবো না যে আমি স্বেচ্ছাসেবক দল করি অথবা এই জন্য আমাকে রাজনৈতিক আশ্রয় দিতে হবে। এটা আমরা বিএনপির সভাপতি হিসেবে আমি দেখি অনেকে এখনো আপনার রাজনৈতিক আশ্রয় চায় এবং আমাদের কাছ থেকে তারা সাইন নিয়ে যায়। আমরা দেখি যে হ্যাঁ সে বিএনপি করেছিল, হয়তোবা এই কারণে তাকে যেতে হয়েছে, তখন আমরা সাইন দিই। কিন্তু XYZ কে অবশ্যই বিএনপির অথরিটি সাইনিং করবে না। এই জিনিসটা আমার মনে হয় একটা জিনিস আনতে হবে। আরেকটা হচ্ছে কানাডার আদালতে তাকে যে এটা যে আমি বারবার বলছি লবিস্ট নিয়োগ করে সেখানে প্রেসারাইজ করে করানো হয়েছে না, সেই জিনিসগুলো তো খতিয়ে দেখার একটা ব্যাপার আছে। এজন্য আমাদের যে আন্তর্জাতিক রিলেটেড সম্পাদকরা রয়েছে তারা সেটা খতিয়ে দেখে। ডক্টর শাহাদাত, আপনারা দেশের আইন আদালত সম্পর্কে অনাস্থা আনেন, এখন কানাডার আইন আদালত সম্পর্কে অনাস্থা আনছেন, মনে করছেন লবিস্ট নিয়োগ করে এটি করা হয়ে থাকে। আমার মনে হয় যে এটি একটু এরেনাতে এখন হচ্ছে, এগুলো ইন্টারন্যাশনাল এরেনাতে হচ্ছে। আর উনি যে কথাগুলো বলেছেন যে আমাদের সন্ত্রাসী দল, আমরা এটা বলতে চাই ক্যাম হাসানকে প্রধান বিচারপতি করেন, প্রধান নির্বাচন কমিশনার করার পরে বৈটালগির আন্দোলন দিয়ে পিটিয়ে সাপের মতো কারা মেরেছে সেদিন বাইতুল মোকাররমের সামনে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আপনি বলেছেন 200 দিন হরতাল নয়, একটি অসাংবিধানিক একটা দাবির জন্য তখন কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে 396 দিন হরতাল অবরোধ তারা করেছে। সোনারগাঁ হোটেলের সামনে 16 জনকে পুড়িয়ে মেরেছে কারা? এই যে সন্ত্রাসী কার্যকলাপগুলো আওয়ামী লীগের। এখন আপনারা দেখেন টেন্ডারবাজ চাঁদাবাজির জন্য ছাত্রলীগের মারামারি সন্ত্রাসী। এই যে আপনারা আজকে এখানে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, 7 খুনের মামলা, কারা সেখানে রয়েছে? আওয়ামী লীগের কে কে সেখানে জড়িত রয়েছে? সাত খুনে আওয়ামী লীগের কে জড়িত? ডক্টর শাহাদাত, আওয়ামী লীগের কে জড়িত 7 খুনের মামলায়? নূর হোসেন কে? নূর হোসেন কে? নূর হোসেন জানতে হবে। এর পিছনে নূর হোসেনের আশ্রয়দাতা কারা? নূর হোসেনকে ভারত থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, 26 জনের ফাঁসি হয়েছে। ডক্টর শাহাদাত, আপনি ভুলে গিয়ে থাকলে 7 খুনের মামলা 26 জনের, একজন সিনিয়র মিনিস্টারের মেয়ের, আওয়ামী লীগ তো একটা সিনিয়র মিনিস্টারের জামাতার ফাঁসি হয়েছে মামলায়। আওয়ামী লীগের না, সবই ঠিক আছে, কিন্তু কাজটা তো তারাই করেছে, আওয়ামী লীগই তো করেছে। আমার মনে হয় যে আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর জনাব আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের যে সন্ত্রাসের কথা বললেন ডক্টর শাহাদাত হোসেন, সেই ব্যাপারে আপনার একটু মতামত আমরা জানতে চাইবো। যে ক্রমাগতভাবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এমপি বনাম মন্ত্রী বনাম অমুক, আমরা অনেক কিছু দেখছি। এর ব্যাপারে আপনারা কি বলবেন? আসাদুজ্জামান আসাদ, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। রাজশাহী জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে সন্ত্রাসের কথা বলা হচ্ছে, যে রাজনৈতিক সন্ত্রাসের কথা বলা হচ্ছে, যে রাজনৈতিক সন্ত্রাসের বরাত দিয়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন কানাডার আদালত বলেছে, সেই সন্ত্রাসের যেসব অভিযোগ, সেই অভিযোগ থেকে আসলে আওয়ামী লীগকে মুক্ত রাখা যায় কিনা স্পেসিফিক উদাহরণ দিয়েছিলেন ডক্টর শাহাদাত হোসেন। আমি আরেকটু স্পেসিফিক করতে চাই, নাসিরনগরে যে সন্ত্রাসী কার্যক্রম হলো, যে সন্ত্রাসী কার্যক্রম আমরা রামুতে দেখেছি, তার এবং যে সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে দেখি, টেন্ডার নিয়ে যুব সংগঠনগুলির মধ্যে দেখি, আওয়ামী লীগকে তার দায় থেকে কোনোভাবে আলাদা করা যায় কিনা? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এখানে যেটি পরিষ্কারভাবে বলতে চাই, একটু আগে আপনি আমাদের সম্মানিত বিএনপি নেতার প্রশ্নের জবাবে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে থেকে কিছু মানুষ এই সমস্ত কর্মকাণ্ড করে, এটি আমরা অস্বীকার করি না। এটি কোনো সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে থেকে করে না, তারা ব্যক্তিগত পর্যায় থেকে করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং আওয়ামী লীগ অথবা যদি কোনো সহযোগী সংগঠনের নেতা হয় তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। আপনি যে রামুর ঘটনা বললেন, আপনি যে নাসিরনগরের ঘটনা বললেন, এগুলো তো আমরা অস্বীকার করিনি এবং তাদেরকে আমরা রাজনৈতিক প্রশ্রয় দেওয়ার চেষ্টা করিনি। আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং তাদেরকে আইনের আওতায়। না জনাব আসাদুজ্জামান আসাদ, আমি যদি আপনাকে আরেকটু মনে করিয়ে দেই, আপনাদের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে, টাঙ্গাইলে আমানুর রহমান রানা, তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ ছিল এবং 2 বছর তিনি সেই কোর্টের সামন উপেক্ষা করেছিলেন
এবং তিনি তার মধ্যে সংসদে গিয়ে হাজিরাও দিয়েছেন। আমরা কিন্তু জানি না যে এটি আওয়ামী লীগের সদস্য না হয়ে অন্য কেউ হলে এটি কখনো সম্ভব হতো কিনা। আসলে দেখুন, সব বিষয়গুলোকে এক জায়গায় নিলে তো সমস্যা। রানা সাহেবকে আমরা কোনোদিন প্রকাশ্যে দেখিনি। সেই রানা মাননীয় সংসদ সদস্য হওয়ার পরেও, রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগ থাকার পরেও, আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার পরেও তাকে আজকে কারাগারে থাকতে হয়েছে হত্যার কারণে। হ্যাঁ, সে কোনোভাবে হয়তো সংসদে গিয়েছে, এটি আমি জানি না, আপনার কাছে হয়তো সেই তথ্য থাকতে পারে। তা আমি মনে করি সেই যাওয়াটাও অপরাধ, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকারের চোখে যখনই পড়েছে তখনই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা ছোট উদাহরণের কথা বলি। খোদ রাজশাহী শহরে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে কিনা তা নিয়ে রাজশাহী শহরের একজন আওয়ামী লীগ নেতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বা তার অফিসকে হুমকি দিয়েছেন। এটি কি অসত্য? এটি কি সন্ত্রাস নয়? না, আপনার অভিযোগ না, এটি পুরোপুরি সত্য নয়। আমরা আমাদের দাবির কথা মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে আমাদের নগরের একজন নেতা বলেছিলেন, দাবি করেছিলেন। তার মানে এই নয় যে সেই দাবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মেনেছেন, সেটিও ঠিক নয়। এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তারা শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমরা আমাদের দাবির কথাটি বলতে গেছি। দাবি করা মনে হয় যে কোনো অপরাধের বিষয় নয়। আপনি বলছেন যে এখানে কোনো হুমকির ঘটনা ছিল না, এখানে শুধু দাবির বিষয়টি ছিল। আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর শাহাদাত হোসেন যে জেলার যে মহানগরের সভাপতি, সেই চট্টগ্রাম কথা যদি আমি বলি, প্রতি অল্প কিছুদিন পর পর, আমি একদম টাইমলাইন এরকম বলতে পারবো না, অল্প কিছুদিন পর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন আওয়ামী লীগ নেতা আরেকজন আওয়ামী লীগ নেতার দুই পক্ষের মারামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, এমনকি খুন জখমের মতো ঘটনাগুলিও ঘটে। সেগুলি কি সন্ত্রাস নয়? অবশ্যই সন্ত্রাস। সেগুলোকে তো আমরা বলছি না যে সন্ত্রাস নয়। আমরা বলছি এই ধরনের ঘটনা ঘটলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়, দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, এবং এইটি আর অন্য কোনো বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের মধ্যে এই কালচারটি নাই। আমরা অন্য সংগঠনকেও এইটি করার অনুরোধ করব, এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মাধ্যমে আমাদের যেটি আবেদন থাকবে, যে আমাদের দলের নেতাকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই ধরনের কাজ থেকে আমরা যেন বিরত থাকি, এবং দলের মধ্যে কিছু মানুষ যারা নতুনভাবে এসছেন, এগুলো নিয়ে আমরা কিছু নতুন ভাবে যারা আসছেন তাদের কথা বলে আমি একটু পুরনো প্রশ্ন করি। ধরা যাক আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলেন, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতা কোন একটি আন্দোলনের সংগ্রামের ডাক দিয়েছেন, এবং সেখানে কেউ না কেউ জখম হয়েছেন, মারা গেছেন, খুন হয়েছেন। তাদেরই একজন কানাডার কোন আদালতে গিয়ে ঘটনাটি উল্লেখ করে এই রাজনৈতিক আশ্রয় চাইলে তখন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলা হলে সেটি আপনারা মেনে নিতেন কিনা, যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন? আওয়ামী লীগ এমন ধরনের কাজ করবে না, বা আওয়ামী লীগের নেতাকর্মী এই ধরনের কাজ করে বিদেশে যে আশ্রয় চাইবে না, যার কারণে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কোনো বিদেশি আদালতে স্থির করবে, এইটি আমরা বিশ্বাস করতে চাই না, করবও না। যদি কোনোদিন ঘটে সেই দিন প্রশ্ন করলে সেই জবাব দিতে পারবো। ওকে, ডক্টর শাহাদাত হোসেন, কানাডার আদালতের এই মন্তব্যে বিএনপি রাজনৈতিক ভাবমূর্তি এবং আগামী নির্বাচনের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা? কারণ আপনারা এতদিন যে কোনো নির্দেশের ক্ষেত্রে আপনারা বলে আসছিলেন যে এই আদালত সরকারের প্রভাবিত, এই আদালত সরকারের কথা শুনে সেই জন্য এরকম নির্দেশ বা নির্দেশাবলী দেয়। কানাডার আদালতের এই মন্তব্য, যে মন্তব্য ইন্ডিভিজুয়ালি জাজ সাহেব খুঁজে খুঁজে বার করেছেন, তথ্য প্রমাণ দিয়ে লিখেছেন, 33 পৃষ্ঠার এই রায়ে তিনি প্রমাণ করেছেন যে বিএনপি একটি সন্ত্রাস সংগঠন, নেতিবাচক প্রভাব পড়বে কিনা আগামী নির্বাচনে? ডক্টর শাহাদাত। ধন্যবাদ আপনাকে খালিদ ভাই। কিছুদিন আগেও আমরা দেখেছি ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে এই ধরনের একটি ঘটনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম সংগঠন, এবং সেখানে আপনার অনেক ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা থাকে। আমি বারবার যেটা বলতে চাই যে আমরা এখনো কোয়েরি করে দেখছি ওই যে ভদ্রলোক সে আসলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছিল কিনা। সেটা আমাদের ইন্টারন্যাশনাল রিলেটেড অ্যাফেয়ার্স সেক্রেটারি যারা আছেন সেটা খতিয়ে দেখবেন, এবং বাংলাদেশেও যারা স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা অবশ্যই সেটা খতিয়ে দেখবেন। বাট আমরা যেটা বলতে চাই যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল অবশ্যই একটি নিরপেক্ষ
এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবে না, এই ধরনের একটি নিরপেক্ষ স্বচ্ছ অন্তর্বর্তীকালীন সহায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের 16 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে অবশ্যই আমাদের নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবে, এটা আমরা আশা করছি। ডক্টর সাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান আসাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। নির্বাচনে কারচুপি বন্ধে ভোট গ্রহণে আসছে ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম। এতে আঙুলের ছাপ বা স্মার্ট কার্ড ব্যবহার করে ভোট দেবেন ভোটাররা। যন্ত্রটি উড়োজাহাজের ব্ল্যাক বক্সের মতোই সংরক্ষণ করবে ভোট ও ভোটারের যাবতীয় তথ্য। পরীক্ষা নিরীক্ষা ইতিবাচক হলে চলতি বছরই ব্যবহার শুরু হতে পারে যন্ত্রটির। ডিভিএম এ আঙুলের ছাপে নিশ্চিত হবে ভোটারের পরিচয়। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেসের সঙ্গে সে ছাপ মিলিয়ে দেওয়া যাবে ভোট। পাশাপাশি রাখা হচ্ছে স্মার্ট কার্ডে ভোটার শনাক্তের ব্যবস্থা। নির্বাচনের ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহারের নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। জনাব ডক্টর তোফায়েল আহমেদ, আমি জানতে চাইবো যে নির্বাচনে কারচুপি বন্ধে যে ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহার করার কথা বলা হচ্ছে, এর আগে আপনি জানেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে ই ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টি বিবেচনার কথা বলেছিলেন, যখন তা দূরভিসন্ধিমূলক বলেছিল বিএনপি। রাজনৈতিক সংকট মেটাতে এই ডিভিএম কোনো ভূমিকা রাখতে পারবে কিনা এক, আর বিভিন্ন দেশে যন্ত্রে ভোট নেওয়া হচ্ছে আসলে, তবে অভিযোগ আছে চেষ্টা করা সত্ত্বেও যন্ত্রে ভোট সম্পূর্ণ নিরাপদ করা যায়নি। আপনি কি মনে করেন যন্ত্র ব্যবহার করে নির্বাচনে কারচুপি ঠেকানো যাবে কিনা, এ ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনতে চাচ্ছি ডক্টর তোফায়েল আহমেদ। ধন্যবাদ। এই কথাটার এইভাবে বোধহয় উত্তর দেওয়া সম্ভব না, ডিজিটাল মেশিন ব্যবহার করে কারচুপি ঠেকানো যাবে কিনা। কারণ কারচুপির প্রশ্নটা পরে, প্রথম কথা হচ্ছে মানবীয় কাজকর্মকে ব্যয় সাশ্রয়ী, সময় সাশ্রয়ী, নির্ভুল করার জন্য যন্ত্রের কোনো বিকল্প নেই, যন্ত্রের ব্যবহার প্রয়োজন। কিন্তু এখন হঠাৎ করে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন হলো, মাত্র শপথ গ্রহণ করলো 15 তারিখ, এখনো এক সপ্তাহ গত হয়নি। এই সময়ের মধ্যে হঠাৎ করে মেশিনের আলোচনাটা এত বেশি হচ্ছে, এটা আমি কি খুব একটা বুঝতে পারছি না। আর আমি তো এই মেশিন দেখিনি। এই মেশিন কারা বানিয়েছেন, কেন বানিয়েছেন, কার নির্দেশে বানিয়েছেন, মেশিনটা কোন স্টেজে আছে, এবং নির্বাচন কমিশনের কি মন্তব্য, নির্বাচন কমিশন কি এটা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এগুলোর আগে কিন্তু এই মুহূর্তে এইসব কথা নিয়ে বোধহয় আমি অন্তত নিজে সতর্ক থাকতে চাই। আমি নিজে এটার উপরে বড় কোনো মন্তব্য করার থেকে নিজেকে বিরত রাখতে চাই। কারণ মেশিন দরকার, কিন্তু হঠাৎ করে এখন আমাদের মানবীয় সমস্যাগুলোর সমাধান হয়নি। এখন মেশিন মাঝখানে যদি এসে দাঁড়ায়, তাহলে মানবীয় সমস্যাগুলো এবং মেশিন কোনটা আগে যাবে আমি তো বুঝতে পারছি না এটা। সেই জন্যই এই মুহূর্তে বোধহয় মেশিনের আলোচনাটা হয়তো আরেকটু পরে যদি হতো ভালো হতো। কিন্তু ডক্টর তোফায়েল আহমেদ, আগে দেখতাম আমরা এটার পরীক্ষা নিরীক্ষা হতো। কিন্তু ডক্টর তোফায়েল আহমেদ, আপনি যদি দেখেন যে সংসদ নির্বাচনে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভোটাধিকার নিশ্চিত করতে, অধিকতর সুনিশ্চিত করার স্বার্থে আগামী নির্বাচনে ই ভোটিং পরিবর্তন করার পরিকল্পনা বিবেচনায় নেওয়া যেতে পারে। তিনি আসলে এটি সিদ্ধান্ত দিচ্ছেন না, তিনি বলছেন যে বিবেচনায় নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা এটি একটি দেখার উদ্যোগ নিয়ে এবং এই ব্যাপারে আপনাদের মন্তব্য জানাবেন কিনা, নাকি আপনারা সতর্ক একটি অবস্থানই নিবেন যেমনটি আপনি বলছিলেন? আমিও তো মনে করি যে আমি যেটা মনে করি যে বিবেচনা তো অবশ্যই নিতে হবে। কারণ হচ্ছে নির্বাচন এখনো 2 বছর আছে। এই 2 বছরের মধ্যে মেশিন তৈরি হোক, অন্যান্য যে সমস্যা আছে সেগুলো সমাধান করুন। মেশিনটাকে কেউ ডিসকার্ড করতে পারবে না। মেশিন এখন কিন্তু এটা বাস্তবতা, দুনিয়ার বহু দেশে ভারত সহ মেশিনের ব্যবহার হচ্ছে। এখন আমরা কোন মেশিন কিভাবে ব্যবহার করবো নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্তটা আসুক। নির্বাচন কমিশনের এখতিয়ার এটা। নির্বাচন কমিশন কিছু বলার আগে আমরা টেলিভিশনের টক শোতে বা টেলিভিশনের এইসব অনুষ্ঠানে এটা বলাটা আমার মনে হয় যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। নির্বাচন কমিশন তো এখনো কিছু বলেননি। কিন্তু ডক্টর তোফায়েল আহমেদ, আপনি মনে করছেন যে সময় বাঁচানোর জন্য, নির্ভুল গণনার জন্য এবং অন্য আরো অনেক ব্যয় সাশ্রয়ের জন্য আমরা মেশিনের উপর নির্ভরশীল হতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে মুখ্য বিষয় হচ্ছে মেশিনটি কারা তৈরি করছে এবং কার নির্দেশে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, সেই বিষয়টার উপর জোর দেওয়া আমাদের উচিত। আমি বলছি এটা একটা সময় নেওয়া দরকার আছে। কারণ হচ্ছে হঠাৎ করে আলোচনাটা এসে গেল গত 1 সপ্তাহের মধ্যে। এটা হঠাৎ করে আলোচনা আসলো মানে এটা মেশিন তো নিশ্চয়ই একটা তৈরি হচ্ছে কোথাও না কোথাও। সেই মেশিনটা কারা তৈরি করছেন এটা পরীক্ষা নিরীক্ষা করা হোক, এক্সপার্ট দিয়ে দেখানো হোক, বিভিন্ন এক্সপার্ট লেভেলে এটা পরীক্ষা নিরীক্ষা হয়ে এটা প্রুভেন হোক। মেশিন একদিকে যুগপৎভাবে চলুক,
মেশিনের কাজটা মেশিনের মতো করে মেশিন ডেভেলপমেন্টটা হতে থাকুক, আর এদিকে নির্বাচনী মাঠে যে অন্যান্য প্রবলেম আছে এগুলো সমাধান হয়ে যাক, তাহলে মেশিন কোনো সমস্যা হবে না। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি কি মনে করেন যে কোনো এক জায়গায় পরীক্ষামূলক হিসেবে ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহার করা যেতে পারে? যেমন সামনে আমাদের কিছু নির্বাচন রয়েছে, আমাদের নির্বাচন রয়েছে গাইবান্ধা, আমাদের নির্বাচন রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন, আরো কিছু ছোট ছোট নির্বাচন রয়েছে আমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে মেশিনটা আগে প্রদর্শন করতে হবে। তো মেশিনটা তো এখনো প্রদর্শিত হয়নি, এটা পাবলিক ডোমেইনে এরকম কোনো মেশিনের কোনো ব্যবহার হয়নি। তারপর যখন এটা পাবলিক ডোমেইনে আসার পরে এটা হয়তো কিছু স্থানীয় নির্বাচনে ব্যবহার করে দেখা যেতে পারে এটা কিরকম কাজ করে, কি সমস্যা হয়, এবং তখন পলিটিক্যাল পার্টি অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা দেখবেন এটা। এভাবে জিনিসটা প্রসেসটা আগানো উচিত। আমি বলছি 2017-এর মধ্যে অন্তত মেশিন তৈরি হয়ে যাক, মেশিনের নির্ভুলতা প্রমাণ হোক, মেশিনের গ্রহণযোগ্যতা হোক, 2018 সন থেকে এইটার ব্যবহার শুরু হতে পারে সীমিত পর্যায়ে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ব্যবহার হবে এটা হয়তো বড় ধরনের প্রস্তুতি লাগবে। অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই রেসিপিকে একটি বিরতি নিচ্ছি। এমপি লিটন হত্যার পর 14 ফেব্রুয়ারি নিজ দলের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারিকেও হত্যার পরিকল্পনা করেছিলেন কাদের খান। তবে পুলিশ আগেই জেনে যাওয়ায় বানচাল হয় এই পরিকল্পনা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন গাইবান্ধা থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। জনাব হাসিবুর রহমান, কাদের খানের যে বক্তব্য পুলিশ আমাদের দিচ্ছে সেই বক্তব্য বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের আর কোন কারণ আছে, মানে পুলিশের দেওয়া বক্তব্য ছাড়া আর কিছু? জনাব হাসিবুর রহমান বিলু। পুলিশের দেওয়ার বক্তব্যের বাইরে আমার কাছে দুইটি বিষয় মনে হয়েছে যে পুলিশের এই বক্তব্যকে সমর্থন করে। একটি যেটা হলো যে এই ঘটনার পরপরই যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন তার বাড়ির আশেপাশে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। বিশেষ করে সাদা পোশাকধারী পুলিশের বেশ কিছু সংখ্যক সদস্যকে সেখানে দেখা গেছে বলে আমি জানতে পেরেছি। এর বাইরেও আমি পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি যারা আমাদেরকে বলেছেন যে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমি আসলে জানতে চেষ্টা করেছিলাম যে হঠাৎ করে কেন এই ধরনের প্রার্থীর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হলো। তখন তারা যেটা বলছে যে তাদের কাছে এই বিষয়ে সঠিক কোনো তথ্য নেই, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো একটি বিষয়ে তথ্য এসেছে যার কারণে আমরা বাধ্য হয়েই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করেছি। এবং ওনার যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি বা পরে আমি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি সেটা হলো যে উনি যখন দলীয় প্রচারে বা তার ব্যক্তিগত কাজে বের হতেন তখনও সাদা পোশাকধারী পুলিশ তার সাথে ছিল। আর আমি এই বিষয়টি নিয়ে সন্ধ্যার কিছু আগে এসপির সাথে যখন কথা বলছিলেন তিনি আমাকে আরও কিছু তথ্য দিয়েছেন যেগুলো তারা এই মুহূর্তে জনসমক্ষে প্রকাশ করতে চায় না তদন্তের স্বার্থে। তিনি বলেছেন যে সময়ের ব্যবধানে এগুলো আবার গণমাধ্যমের প্রতিনিধিদেরকে জানানো হবে। এবং আমি নিজে যেটা দেখেছি যে কাদের খানের বাড়ির ভিতরে একটা দেয়ালের ভিতরে একটা গুলির চিহ্ন রয়েছে। পুলিশ এই চিহ্নটি সম্পর্কে বলছে যে তার যে অনুগত যারা ছিল তাদের যখন অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তখন একটি গুলি ভুলক্রমে হোক বা অদক্ষতার কারণে জানার কারণে হোক ট্রিগারে চাপ পড়ে গুলিটি বেরিয়ে যায় এবং দেয়ালের সঙ্গে লেগে গুলিটি একটা বড় ক্ষতের সৃষ্টি করে। বিলু ভাই, সুন্দরগঞ্জের যে শূন্য আসন তাতে উপনির্বাচন হওয়ার কথা আগামী 22 মার্চ। এই নির্বাচনের আপনি কি রকম প্রস্তুতি দেখছেন? মানুষের মধ্যে আগ্রহ, যারা এখানে ভোট দিবেন সেই ভোটারদের মধ্যে আগ্রহী বা কতটা দেখছেন? 1 মাস আছে সেই নির্বাচন নিয়ে বিলু ভাই। 1 মাস আগে থেকে আমরা যেটা দেখি সাধারণত যে চা স্টলগুলোতে বসে আলাপ আলোচনা হয় বা নানা ধরনের জল্পনা কল্পনা চলে প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত সততা, ব্যক্তির জনপ্রিয়তা এসব নিয়ে আলোচনা হয়। আমি 2-3টি হোটেলে আজকে চা খাওয়ার ছলে বিষয়টা বোঝবার চেষ্টা করেছিলাম। সাধারণ মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, কিন্তু সেটা যে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে যতটা আগ্রহ থাকে প্রার্থীর পক্ষে বিপক্ষে প্রচারণা থাকে ঠিক তেমনটা আমার কাছে মনে হয়নি। এবং এর একটা কারণ হয়তো আজকে যেটা হয়েছে যে কাদের খানের এই গ্রেপ্তার এবং আরেকজনকে হত্যার চেষ্টার খবর বেরিয়ে পড়ার পরে হয়তো যারা ভোটার তারা আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না জনসমক্ষে, এমনটা হতে পারে বলে মনে হয়েছে খালেদ ভাই আমার কাছে। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।